নমস্কার। মানুষ বর্তমানে আধুনিক সভ্যতায় পড়ে অনেক বিভ্রান্তি তৈরি হচ্ছে যে আমাদের ইতিহাস পড়ে লাভ কি, ইতিহাস আমরা কেন পড়ব। সত্যি কথাই তো, আমাদের সভ্যতা দিন দিন আরো উন্নত থেকে উন্নততর হচ্ছে এবং পরে আরো উন্নততম হবে। তো ইতিহাস পড়ার যৌক্তিকতাটা সবার কাছে ভিন্ন রকমের, কিন্তু আমরা কি অস্বীকার করতে পারবো আমরা স্বাধীন ভারতের নাগরিক? এই স্বাধীন ভারতের নাগরিক হতে গিয়ে আমাদের অসংখ্য পূর্বপুরুষেরা যেভাবে তারা আত্মবলিদান করেছেন, সে কথাটা আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারবো না। বিগত দিনের সে স্থাপত্য সংস্কৃতি, সেটাও আমরা কখনোই অস্বীকার করতে পারবো না। বর্তমান যুগে মাল্টি স্টোরিড বিল্ডিং এর সারি অনায়াসে গড়ে উঠছে, কিন্তু তার পেছনেও আছে উন্নততম টেকনোলজি ব্যবহার করে। কিন্তু একটু ভেবে দেখুন তো, বিগত দিনের যখন আমরা কোনো রাজপ্রাসাদ বা কোনো কেল্লা বা কোনো ফোর্টে আমরা যখন প্রবেশ করি, তাদের ওই বৃহৎ বৃহৎ পাথরের খণ্ড, তাদের যে আনুষঙ্গিক একটা কেল্লা বা দুর্গ বানানোর যে জিনিসগুলি দরকার হয়, সেগুলি কোথায় থেকে কালেকশন করতো বা কিভাবে করতো, সত্যি ভাববার বিষয়। আমরা কোনোভাবেই ইতিহাসকে কিছুটা হলেও অগ্রাহ্য করতে পারি না, বা সেই দায়িত্ববোধ আমাদের রয়েই যায়। তো সেইভাবেই আমরাও আজকে এসছি আমাদের অত্যন্ত প্রাচীন এবং বন্দর নগরী তাম্রলিপ্ত শহরে। তাম্রলিপ্ত পূর্বের নাম, অর্থাৎ তামার শহর, অর্থাৎ বর্তমানে যার নাম তমলুক। এবং যারা তমলুকে আসেন তারা অবশ্যই সতীপীঠ, মা বর্গভীমা মার মন্দির সেখানে দর্শন করেন, এবং তমলুকের ঐতিহ্যশালী রাজবাড়ি, যেখানে আমরা বর্তমানে দাঁড়িয়ে আমার ব্যাকগ্রাউন্ডগুলো সবই দেখছেন, সেই রাজবাড়িতে আমরা অবশ্যই আসি। যদিও এটি এখন ভগ্নদশায় পরিণত হয়েছে, কিছু কিছু জায়গায় সংরক্ষণের কাজ চলছে ঠিকই। তবে একটু রাজবাড়ির সম্পর্কে একটু বলি। তমলুক রাজবাড়ির সংক্ষিপ্তভাবে আমি একটু বলে দিই যে 2500 বছর পুরনো, অর্থাৎ 5ম শতাব্দীর দিকে ময়ূরাধ রাজবংশ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এই দ্বিতল রাজবাড়ি। যখন এই স্থানটি ছিল প্রাচীন বন্দর নগরী তাম্রলিপ্ত, যা হুগলি ও বঙ্গোপসাগরের সঙ্গে সংযুক্ত একটি প্রধান বাণিজ্য কেন্দ্র, বিশেষ করে তাম্র বা তামার। স্থাপত্যের কথা বললে লাল ইট, কাঠ, প্রশস্ত স্তম্ভ এবং খিলান সম্বলিত ইসলামী ও ঔপনিবেশিক প্রভাবের সঙ্গে ঐতিহ্যবাহী বাঙালি শৈলীর মিশ্রণ এটি তৈরি। এটি দ্বিতল এবং সম্ভবত ময়ূর রাজবংশের শেষ রাজা নৃশংখ নারায়ণ ও পরে কালু ভূঁইয়া কর্তৃক কৈবর্ত রাজাদের দ্বারা শাসিত হয়েছিল। মহাভারতের সঙ্গে সম্পর্কের কথা বললে দ্রৌপদীর যে স্বয়ম্বর সভা হয়েছিল এই রাজবাড়ির এই উঠোনেই হয়েছিল। এবং স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যে সম্পর্ক হলো, রাজা ধীরেন্দ্রনাথ রায়, যার পিতা রাজা সুরেন্দ্রনাথ রায় ছিলেন উল্লেখযোগ্য স্বাধীনতা সংগ্রামী। তারা 1930 সালের আইন অমান্য আন্দোলনে সরাসরি যুক্ত ছিলেন এবং তারই ফলশ্রুতি হিসাবে অনেকবার তারা কারাবাসও করেছিলেন। আর সেই জন্যই তারই আতিথেয়তায় নেতাজি সুভাষচন্দ্র বোস, গান্ধীজি, শহীদ মাতা মাতঙ্গিনী হাজরা এখানে আলোচনা সভা হতো বিপ্লবীদের, এবং নিয়মিত আসা যাওয়া করতেন। এও শোনা যায় যে পূর্বে সম্রাট অশোক তার পুত্র মহেন্দ্র ও কন্যা সংঘমিত্রাকে শ্রীলঙ্কা পাঠানোর জন্য বা বিদায় দেওয়ার জন্য এই রাজবাড়িতে এসেছিলেন।
এই রাজবাড়ি অনেকবার মারাঠা বর্গীরা আক্রমণ করেছিলেন। এই ছিল সংক্ষিপ্ত রাজবাড়ির ইতিহাস। বাকিটা ডিটেলসে আমি যতটা পাচ্ছি বলে দিচ্ছি, শুনতে থাকুন। আমি আসি স্থাপত্যের দিকটা। স্থাপত্যের দিকটা আমি দেখাচ্ছি। দেখুন, ইন্দো ইসলামিক এবং ঔপনিবেশিক এই তিনটি সংমিশ্রণে এই স্থাপত্যটা দেখুন। এই যে খিলান, এই যে আর্ক খিলান, এই যে দেখুন, এই যে খিলানগুলো, এগুলো সব ইসলামী কালচার। আবার দেখুন এই যে, আর ইটগুলো দেখুন, আগেকার দিনের লাল ইট। তো এই যে স্থাপত্যগুলো, এই যে বড় বড় খিলান, এই যে বড় একটা উঠোন দেখুন, এটাকে উঠোন। কথিত আছে যে মহাভারতে যে দ্রৌপদীর স্বয়ম্বর সভা নাকি এইখানেই হয়েছিল। এইখানেই সে স্বয়ম্বর সভার অনুষ্ঠান হয়েছিল। তো আমি আর একটু ডিটেলসে যাচ্ছি, আমি ওই পাশটায় একটু যাই, গিয়ে আমি আরো ডিটেলসগুলো আমি বলছি। তবে এটি মহিরধ্বজ যে রাজবংশ, তাদেরই দ্বারা সৃষ্ট এই রাজবাড়ি। এর সঙ্গে অনেক আমাদের স্বাধীনতার ইতিহাসও জড়িয়ে আছে। সব বলছি, দেখতে থাকুন, একটু এক্সপ্লোর করি। আমরা প্রদর্শন করতে করতে প্রথমে একটু আমাদের প্রাচীন তাম্রলিপ্ত শহর, বর্তমানে যার নাম তমলুক, তার সম্পর্কে একটু বলি। যে তাম্রলিপ্ত হলো প্রাচীন সমুদ্র বন্দর এবং বঙ্গোপসাগরের প্রবেশদ্বার। অর্থ হচ্ছে তামায় পরিপূর্ণ। এই তামার থেকেই তাম্রলিপ্ত নামটা এসেছিল এবং পরবর্তীকালে তমলুক হয়েছে। ব্রিটিশ শাসনকালে এই অঞ্চলে উন্নয়ন ঘটেছিল, যা স্থানীয় স্থাপত্যকে প্রভাবিত করেছিল, যেমন রাজবাড়িতে দেখা যায়। ওই যে আমি বললাম, এই যে ইন্দো ইসলামিক এবং ঔপনিবেশিকভাবে যে স্থাপত্য, সেটাই প্রকাশ পায়। ইসলামিক বলতে এই যে দেখুন, এই যে আর্কগুলো, এই যে বাঁকা অংশ, আর্ক বলতে এই যে বাঁকা অংশগুলো, এই যে আমি দেখাচ্ছি, দেখুন একটু জুম করছি, আমি দেখাচ্ছি। এই দেখুন, এই যে অংশগুলো, এগুলো ইসলামিক শিল্প। তারপরে এই যে থামের দেখুন, ওই যে ঠিক ওই নিচটাই দেখুন, এই অংশগুলো ঔপনিবেশিক শিল্পকর্ম। এর সঙ্গে আমাদের বাঙালি শিল্পকর্ম মিলে এইগুলি, এই রাজপ্রাসাদটি তৈরি হয়েছে। আর স্থাপত্যের যে মূল উপাদান, সেটা হচ্ছে লাল ইট, যার দ্বারা এই যে বিশাল বিশাল স্তম্ভগুলো দেখুন, এই একটা স্তম্ভ দেখুন, এই একটা দেখুন অর্ধভগ্ন স্তম্ভ দেখুন, এবং সব খিলান দেওয়া। তো এইভাবে এর হচ্ছে আপনার স্থাপত্যটা তৈরি হয়েছিল। বর্তমান অবস্থাটা আপনারা দেখতেই পাচ্ছেন, একটি অংশের সংরক্ষণ চলছে, কিন্তু বাকি অংশগুলো টোটালি ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। সত্যি যদি সংরক্ষিত হয়, এটা আগামী দিনের জন্য অত্যন্ত ভালো জিনিস তৈরি হবে। তো এইবারে আসি আমি এর ইতিহাস সম্পর্কে। যে ময়ূর রাজবংশের শেষ রাজা নিশঙ্ক নারায়ণ, পরে কালু ভূঁইয়া কর্তৃক কৈবর্ত রাজাদের দ্বারা শাসিত এই রাজবাড়ি। যদি এই রাজবাড়ি অনেক ইতিহাসের সাক্ষী, বারবার মারাঠাদের যে বর্গী আক্রমণ, সেই আক্রমণেও এ মুখোমুখি হয়েছিল। এই রাজবাড়ির ইতিহাস অনেক দীর্ঘ এবং স্বাধীনতা সংগ্রাম এর বিশেষভাবে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। সেই সময় আইন অমান্য আন্দোলন যখন চলছে, এখানে রাজা ধীরেন্দ্রনাথ রায়ের মতো ব্যক্তি, তারা এখানে তার আবাসস্থল এই রাজপ্রাসাদে সেই সময় ব্রিটিশ শাসনের বিরুদ্ধে
এসেছেন মহাত্মা গান্ধী, এসেছেন নেতাজি সুভাষচন্দ্র বোস, সবাই এখানে এসছেন এবং এইখানে গোপন মিটিং এবং বিপ্লবীদের একটা কার্যালয় হিসাবে তৈরি হয়েছিল। পূর্ব মেদিনীপুর জেলা বীরাঙ্গনা এবং স্বাধীনতা সংগ্রামীদের পীঠস্থান। শহীদ মাতঙ্গিনী হাজরা মহাশয়াও এই রাজভবনে এসে বিপ্লবী আন্দোলনে সামিল হয়েছিলেন। তা বলেইছি মহাভারতের সঙ্গে এর যোগাযোগটা কি, তার একটু ঘুরে দেখি আর কি আছে। অন্য সাইডটায় একটু যাওয়া যাক। রাজবাড়ির প্রথমে যে স্থাপত্যের কথা বলেছিলাম, তা ঘুরতে ঘুরতে এই অংশটিতে এলাম, যে লাল ইটের সঙ্গে যে কাঠের যে খিলান, দেখুন সেই অংশটি দেখুন। এই দেখুন এটা দ্বিতল, দ্বিতলের দেখুন দ্বিতলটা এইভাবে দেখুন, এই যে কাঠের খিলান, তার সঙ্গে দেখুন ইটের কিভাবে স্থাপত্য করেছে, ইটকে কিভাবে তৈরি করে একটি ছাদের আকার দিয়েছে। দেখুন কাঠের খিলানের সঙ্গে ইটের কি অদ্ভুত সংমিশ্রণ। দেখুন এইটা সম্ভবত একটি কক্ষ, রাজপ্রাসাদের একটি কক্ষ। এইবারে দেখুন আমার ব্যাক সাইডে দেখুন, এটা যেহেতু দ্বিতল রাজবাড়ি, দ্বিতল রাজবাড়ির একবারে ছাদের অংশটা দেখুন। এই দেখুন ছাদ, আমি দেখাচ্ছি জুম করে, দেখুন সেম সত্যি রাজবাড়িটাকে দেখে যেন মনে হয় কত দিনের ঐতিহাসিক ঔপনিবেশিক ঝড়ঝাপটা সামলে এখনো যেন বলিষ্ঠভাবে এখানে সেমভাবে বিরাজ করছে। এই যে সামনের এই যে মাঠটা আমি নামছি, যেটা মহাভারত থেকে যেটা জানা যায় বা যেটা আমিও জানতে পেরেছি, যে এই যে ফাঁকা উঠোনটাতে কোনো এক সময় আমাদের দ্রৌপদীর এখানে স্বয়ম্বর সভা হয়েছিল। দ্রৌপদীর স্বয়ম্বর সভায় বর্তমানে দাঁড়িয়ে সত্যি এইসব স্থানে এলে একটু অন্যরকম ফিলিংস আসে। দেখুন আর একটু দেখুন রাজবাড়ির, দ্বিতল রাজবাড়ি। এই দেখুন দূর থেকে এই দেখুন ভগ্ন দশা, কিছু জায়গা একদম ভেঙে গেছে। কিছুটা সংরক্ষণ যদি সরকারের তরফ থেকে করা হতো, এটি একটি দুর্দান্ত পীঠস্থান হয়ে দাঁড়াতো। তো তমলুক রাজবাড়ি কেবলমাত্র একটি প্রাসাদ নয়, এটি পূর্ব মেদিনীপুর জেলার প্রাচীন রাজ্য এবং মহাকাব্য থেকে শুরু করে আধুনিক জাতীয়বাদ পর্যন্ত সহস্রবাদ ইতিহাসের একটি জীবন্ত প্রমাণ। তো সে তো হবেই, যদি পঞ্চম খ্রিস্টপূর্ব সময়কার এই রাজবাড়ি স্থাপত্যের শুরু হয়েছিল, তো কত ইতিহাসের সাক্ষী এই রাজবাড়ি। তো এই ছিল আজকের আমাদের এই রাজবাড়ির ভ্রমণ। তো রাজবাড়ি থেকে এখন আমরা এখান থেকে বিদায় নেব। আপনারা যারা তমলুকে আসবেন, অবশ্যই রাজবাড়ি প্রদক্ষিণ করবেন, কোনো এন্ট্রি ফি নেই। আপনারা আসবেন, সাবধানে ঘোরাফেরা করবেন, কারণ বুঝতেই পারছেন একটা ধ্বংসস্তূপ। তো আসুন, আপনাদের ভালো লাগবে। সামনে মা বর্গভীমা মার মন্দির, দেবী দর্শন করুন, স্টিমার ঘাট দর্শন করুন, এবং এখানে একটি মিউজিয়াম আছে, সেখানে যাওয়ার ইচ্ছে আছে। দেখি কোনখানে মিউজিয়ামটি, আমরা যাব এবং যদি যাই আপনাদেরকে তুলে ধরব। তো এখান থেকে আপাতত আমি বিদায় নিচ্ছি। তমলুক শহরের ফার্স্ট পার্টের এখানেই আজকে বিদায় জানালাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পার্ট 2 এর ভিডিওতে। ততক্ষণ অবধি টাটা, থ্যাংক ইউ, ধন্যবাদ।